আচ্ছা, আজকের ভিডিওটা এই মাঝ রাস্তায় র্যান্ডমলি শুরু করার পিছনে একটা কাহিনী আছে। কাহিনী হলো, আমি এখন আছি বিজয় সরণি, আর বিজয় সরণি থেকে ৭ রাস্তার দিকে যে ফ্লাইওভারটা গেছে, আমি মাত্র এটায় উঠতেছি। আমার সামনে বামে হলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই যে বাম দিক দিয়ে চলে যাবে, আমি যাইতেছি এখন উত্তরার দিকে। বাম দিক দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের রাস্তা, আর আমার যাইতে হইতেছে এদিক দিয়ে। আচ্ছা, এদিক দিয়ে যদি আমি উত্তরা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যাই, তাহলে সামনে যে জ্যামটা লেগে রয়েছে এইটা আমার খাওয়া লাগবে না, আমার টাইমটা এখানে নষ্ট হবে না। এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে গেলে আমার উত্তরা পর্যন্ত যাইতে ম্যাক্স 10 মিনিট সময় লাগবে। বাট আমি এখন উত্তরা যাইতেছি, উত্তরার দিকে গেলে আমার মিনিমাম না হলে, আজকে ঢাকা শহরের যে অবস্থা, যে পরিমাণ জ্যাম, মোটামুটি এখানে সিগন্যাল খাওয়া লাগবে। সামনে মহাখালী যে বাস স্ট্যান্ডের ওখানে, ওইখানে সিগন্যাল খাওয়া লাগবে। দেন মহাখালী যে সিগন্যালটা আছে ওইখানে সিগন্যাল খাওয়া লাগবে। তারপর বনানী সিগন্যাল খাওয়া লাগবে। আরও বহুত জায়গায় সিগন্যাল খাইতে খাইতে যাবে। বাট আমি যদি এলিভেটেড এক্সপ্রেসওয়েটা ইউজ করতাম, মানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা, ওইটা যদি ইউজ করতাম, সেক্ষেত্রে আমার কোনো সিগন্যাল খাওয়া লাগতো না। মোটামুটি আমার মিনিমাম 20 মিনিট সময় আমার অপচয় হইতো না, 20 মিনিট সময় আমার বাঁচতো। বাট দুঃখের বিষয় হচ্ছে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আমাদের বাইকারদের ওঠার অনুমতি নেই। মানে আমরা বাইকাররা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ইউজ করতে পারবো না। শুধুমাত্র ঢাকাটা না, আমি যতদূর জানি চিটাগাংয়েরটাও সেম কাহিনী। চিটাগাং এলিভেটেড যে এক্সপ্রেসওয়েটা করছিল নতুন, সেটাতেও বাইকারদের ওঠার কোনো ধরনের কোনো সুযোগ নাই। শুধু এই দুইটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে না, চিটাগাংয়ে যে কর্ণফুলী টানেল করা হয়েছে সেখানেও বাইকারদের প্রবেশ নিষেধ। আর এইভাবে আমরা বাইকাররা যারা আছি, অধিকারের যদি হিসাব করি, তাহলে আমরা হইলাম এই দেশের সেকেন্ড সিটিজেন। এখন ঘটনা হয়েছে, এই কথা এখন কেন বলতেছে, এই কথা হঠাৎ করে আজকে কেন এগুলা বলতেছে? আচ্ছা, বলার প্রধান কারণটা হইলো কি, এই যে নতুন করে দেশ স্বাধীন হইলো, বিভিন্ন সংগঠন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের দাবি দাবা তুলতেছে। অনেকেই তুলতেছে, শিক্ষকরা তুলতেছে, ছাত্ররা তো আগেই তুলছে, আরও বহুত বিভিন্ন ধরনের সংস্থা, বিভিন্ন ধরনের সাধারণ নাগরিক। বাট দুঃখের বিষয় হচ্ছে, আমাদের বাইকার কমিউনিটি থেকে ওইরকম কোনো দাবি দাবা এখনো কেউ পেশ করে নাই। সবাই যার যার মতো ইন্ডিভিজুয়াল জায়গা থেকে বলতেছে আমার এটা লাগবে, ওইটা লাগবে। অনেকে বলতেছে যে তেলের দাম কমানো হোক, তারপর বাইকে যে ভ্যাট ট্যাক্স আছে এইগুলো কমানো হোক। আমার কাছে এই দুইটা না, এই যে যারা বলতেছে তেলের দাম কমানো হোক বা বাইকের ভ্যাট ট্যাক্স কমানো হোক, আমার কাছে না এই দুইটা দাবি একবার টোটালি অযৌক্তিক লাগতেছে। বিকজ অফ, প্রথমত তেলের দাম যেটা আছে ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে কিন্তু বাংলাদেশের তেলের দাম মোটামুটি ঠিকই আছে। খুব যে বেশি বলা যাবে না, খুব যে কম তাও বলা যাবে না, বাট ওকে ইটস ওকে। আর ভ্যাট ট্যাক্সের বিষয়টা যেটা, সেটা হইলো কি, ভাই দেশ চালাইতে হইলে বহুত টাকা পয়সা লাগে। টাকা পয়সা তো যা আসছিল সব দেশের তো নিয়ে গেছে। সুতরাং এখন এই দেশ নতুন করে গড়ার জন্য আপনার প্রচুর পরিমাণ টাকা পয়সা লাগবে। সুতরাং আমার মনে হয় না কোনো গভর্নমেন্ট এখন আইসে ভ্যাট ট্যাক্স কমাবে, আমার মনে হইতেছে বাড়াবে। কারণ দেশের যে লিকুইড ছিল সেগুলো সব বিদেশে পাচার হয়ে গেছে। এখন যদি আপনি আবার নতুন করে শুরু করতে যান, শ্রীলঙ্কার ক্ষেত্রে যেটা হয়েছিল, শ্রীলঙ্কায় কিন্তু যখন একটা সরকার নেইমা যায়, নতুন সরকার যখন ক্ষমতা হাতে নিল, তখন কিন্তু তারা যেটা করছে সেটা হলো সব কিছুর দাম বাড়াইছে, সব কিছুতে ভ্যাট ট্যাক্স বাড়াইছে। কারণ হলো দেশটা আগে করা দরকার, তো তারা সেটা করছে, সব কিছুর ভ্যাট ট্যাক্স বাড়াইছে, তেলের দাম বাড়াইছে, বাড়ায় মোটামুটি রিজার্ভ বাড়ায় দেন আপৎকালীন যে টাইমটা ছিল সেটা সামাল দিছে। তো বাংলাদেশের ক্ষেত্রে সেটাই হবে, বাংলাদেশে ভ্যাট ট্যাক্স কমবে না, বাড়বে, তেলের দামও আই থিঙ্ক বাড়বে। বাট যেইটা আমার কাছে যুক্তিযুক্ত দাবি মনে হয়, সেটা হলো আমাদের সাথে যে এতদিন বিমাতা সুলভ একটা আচরণ করা হয়েছে, আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে দিতেছে না। তারপর কর্ণফুলী টানেল উদ্বোধন করছে, কর্ণফুলী টানেলেও কিন্তু আমাদের বাইকারদের ওঠার কোনো অধিকার নাই, আমরা উঠতে পারি না। ইভেন পদ্মা সেতু উদ্বোধনের ঠিক একদিন পরে পদ্মা সেতু বাইকারদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। বাইকারদের এখানে ঢুকতে দেওয়া যাবে না, বাইকারদের এই ফ্লাইওভার ইউজ করতে দেওয়া যাবে না, এই রোড ইউজ করতে দেওয়া যাবে না, এইগুলো তো আছেই। আমরা বাংলাদেশি বাইকাররা যারা আছি, তারা প্রতিনিয়তই সবসময় ঠইকা যাইতেছি। অন্য যানবাহনের উপর যেসব রুলস অ্যান্ড রেগুলেশন আছে, তার থেকে আমাদের বাইকারদের উপর রুলস অ্যান্ড রেগুলেশনটা একটু হলেও বেশি। অথচ অংশীদারিত্বের হিসাব করলে অন্যান্য যানবাহনের তুলনায় বাইকারদের সংখ্যা কিন্তু বেশি। একটা হিসাব অনুযায়ী বাংলাদেশে নিবন্ধিত এবং অনিবন্ধিত মিলে অ্যাবাউট 40 লক্ষের মতো বাইক আছে। বাট অধিকারের কথা বলেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের অধিকার জিরো। একটা নতুন ফ্লাইওভার বা একটা নতুন এক্সপ্রেসওয়ে খুললে আমাদের সবসময় টেনশনে থাকা লাগে যে আয় হায়, এই এক্সপ্রেসওয়ে খুললো, এক্সপ্রেসওয়ে থেকে আমাদের উঠতে দিবে, এই রোডে কি আমাদের চলাচল করতে দিবে? ভ্যাট ট্যাক্স যদি কম দিতাম, তাহলে একটা কথা ছিল যে না, বাইকাররা ভ্যাট ট্যাক্স কম দেয় বা ভ্যাট ট্যাক্স দেয়ই না, এই জন্য ওদের এই রোড ইউজ করতে দেওয়া যাবে না, এই ফ্লাইওভার ইউজ করতে দেওয়া যাবে। জিনিসটা কিন্তু সেরকম না। বাইক কেনার সময় বিপুল পরিমাণ ভ্যাট ট্যাক্স দিয়ে বাইক কিনতেছি, আবার 2 বছর পর পর ঠিকই রোড ট্যাক্স দিতেছি। এই তো আমি কয়েকদিন আগে 2300 টাকা রোড ট্যাক্স আর 1150 টাকা ফান্ডে জমা দিয়ে আসলাম। তাহলে সমস্যাটা কোন জায়গায়? আমি যদি এই ফ্লাইওভারটা ইউজ করতে পারি, তাহলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দোষ করছে কি? এটা তো সেম রাস্তায়, তাই না?
হ্যাঁ, গুটিকে কিছু বাইকার আছে, এরা একটু ঝামেলা করবে, এটা বইলা লাভ নেই, কুত্তার ল্যাস কোনোদিন সোজা হয় না, এরা জন্মই নিছে ঝামেলা করার জন্য, এরা ঝামেলা করবে, বাট সবাই তো আর ঝামেলা করতে উঠবে না রে ভাই। টাইম ইজ মানি। এই তো একটু আগে উত্তরের কাজটা আমি শেষ করে বাসায় আসলাম, 5 মিনিটেরও কাজ ছিল না উত্তরায়, বাট আসতে যাইতে আমার মোটামুটি অ্যাবাউট 3 ঘন্টার মতো সময় লাগছে। অথচ আমি যদি এক্সপ্রেসওয়ে মানে এলিভেটেড এক্সপ্রেসওয়েটা ইউজ করার সুযোগ পাইতাম, সেক্ষেত্রে আমার সময় লাগতো অর্ধেক। অথচ এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নাকি ফাঁকাই পড়ে থাকে, মানে যে টার্গেট নিয়ে বানানো হয়েছিল অনেক গাড়ি ঘোড়া যাবে, অনেক টোল আসবে, অনেক রাজস্ব আসবে, সেটার কোনো কিছুই পূরণ হইতেছে না। সেম গোস ফর কর্ণফুলী টানেল। কর্ণফুলী টানেল এইভাবে বানানো হয়েছিল যে তাদের প্রতিদিন টার্গেট থাকবে 17,000 গাড়ি এটা ইউজ করবে, 17,000 গাড়ি ঘোড়া যানবাহন এই টানেলটা ইউজ করবে। অথচ কয়েকদিন আগে একটা রিপোর্ট দেখলাম প্রতিদিন 3,500 4,000-এর মতো গাড়ি এটা ইউজ করে। তাহলে লাভটা কোন জায়গায়? চিন্তা করেন, বাইকের জন্য এই এক্সপ্রেসওয়ে এই টানেলগুলো খুলে দিলে কি পরিমাণ টোল আদায় হবে। এই স্থাপনাগুলো করতে যেই পরিমাণ ঋণ নেওয়া লাগছে, অন্তত কিছুটা হলেও তো এটাতে ইজিলি শোধ করা যাবে, তাই না? এখন সময় হচ্ছে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে দেশের উন্নয়নে সামিল হওয়া। আমরা বাইকাররা সেখানে অংশীদার হইতে চাইতেছি, দেশের উন্নয়নে অংশীদার হইতে চাইতেছি, তো সেখানে সমস্যাটা কোথায়? আই থিঙ্ক এসব এলিভেটেড এক্সপ্রেসওয়ে তারপর টানেল খুইলা দিলে এটা গভর্নমেন্টের জন্য আরও ভালো, কারণ এইগুলা থেকে যেই পরিমাণ টোল আসবে, যেই পরিমাণ রাজস্ব আসবে, আই থিঙ্ক যেই প্রজেক্টগুলো লসে চলতেছে, যেমন আমি যতদূর জানি কর্ণফুলী টানেলে খুব একটা ওরকম গাড়ি ঘোড়া যাইতেছে না, ওরকম ইনকাম হইতেছে না। সো আমার কাছে মনে হয় এই যে এক্সপ্রেসওয়েগুলা তারপর এই টানেলগুলো খুলে দিলে এটা সরকারের জন্য ভালো। সরকারের জন্য ভালো কিসের জন্য বলতেছি, বিকজ অফ এইগুলো খুলে দিলে কিছুটা হইলেও টোল, তারপর কিছুটা হইলেও রাজস্ব সরকারের কিন্তু বেশি আসবে। পদ্মা সেতু যখন বাইকারদের জন্য বন্ধ ছিল তখন কি পরিমাণ টোল কমে গেছিল। লাস্টে যে 2 বছর পদ্মা সেতু যখন খুলে দেওয়ার পর সরকার নিজেই বুঝতে পারছে যে না, এটা একটা বড় বোকামি হয়েছে বাইকারদের জন্য পদ্মা সেতুটা বন্ধ করে, কারণ হিউজ একটা কন্ট্রিবিউশন ছিল আমাদের বাইকারদের। এই যে প্রতি ঈদে এই খবরগুলো বেশি পাওয়া যায়, ঈদে প্রচুর পরিমাণ টোল আমাদের কন্ট্রিবিউট ছিল, আমরা দিচ্ছি। আরেকটা জিনিস হলো, কিছু ছোট্টখাট্ট আইন আছে বাইকের উপরে, বাইকারদের উপরে, এই আইনগুলা একটু পরিশোধন করা উচিত। স্পেশালি ফগ লাইটের আইনটা খুব দ্রুতই পরিবর্তন অথবা সংশোধন করা উচিত। আমি আমার উদাহরণই দিই। আমি আমার 2 চোখে -2 -2.5 নিয়ে ঘুরতেছি। আমি এক কথায় বলতে গেলে রাইট কানাই। স্পেশালি হাইওয়েতে যখন আমি যাই, শীতকালে যখন আমি হাইওয়েতে যাই, তখন আমার বাইক চালাতে কি পরিমাণ প্যারা লাগে, মানে এটা বইলা বোঝানো যাবে না। মানে বলতে গেলে আমার লাইফ রিস্কের উপরে থাকে। অথচ নিয়ম করা হয়েছে ফগ লাইট নাকি নিষিদ্ধ, ফগ লাইটে ধুমতারাক্কা মামলা দেয়। হাইওয়েতে গেলে খুব একটা ঝামেলা করে না, হাইওয়ে পুলিশ ফগ লাইটের জন্য কখনো মামলা দেয় না, বাট আপনি ওই ফগ লাইট নিয়ে সিটিতে ঢুকবেন, মামলা নিশ্চিত, দেখলে মামলা নিশ্চিত, কোনোভাবেই তাদের বুঝায় রাখা যায় না। আমি মনে করি এই আইনের কড়াকড়িটা একটু শিথিল করা দরকার। অন্তত 4টা মাস, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 4টা মাস ফগ লাইটের উপর কড়াকড়িটা একটু বন্ধ করা উচিত। অন্তত ফগ লাইটের জন্য কোনো মামলা যেতে না দেওয়া হয়। আর আরেকটা জিনিস হচ্ছে, এই যে অল্প কিছুদিন আগে হাইওয়েতে সিটিতে যে ভিন্ন ভিন্ন আজাইরা যে স্পিড লিমিট করলো, স্পিড লিমিটের আইন করলো, এই জিনিসটা খুব দ্রুতই সংশোধন করা উচিত, অথবা এটা একবার বাতিল করে দেওয়া উচিত। কারণ হলো কি, এটা নিয়ে আমার ডিটেলস ভিডিও আছে, যা ওই ভিডিওটা দেখে আসেন। বর্তমান সরকারের এই দায়িত্বগুলোতে যারা আছেন, যারা এই বিষয়গুলো দেখাশোনা করেন, তাদের বলবো খুব দ্রুত এই বিষয়গুলো নিয়ে পদক্ষেপ নেওয়ার জন্য। তাদের বলবো এই আইনগুলো খুব দ্রুতই সংশোধন করেন। এক্সপ্রেসওয়ে, টানেল, এইগুলো সাধারণ বাইকারদের জন্য খুলে দেন। একটা জিনিস চিন্তা করে দেখেন, দিনে মাত্র 5,000, অনলি 5,000 বাইক যদি এক্সপ্রেসওয়ে আর টানেল ইউজ করে, তাহলে মাস শেষে এই টোলটা কত টাকা দাঁড়ায় সেটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। আমরা দেশের অর্থনীতিতে কন্ট্রিবিউশন রাখতে চাইতেছি, আমরা দেশের অর্থনীতিতে কন্ট্রিবিউট করতে চাইতেছি। আমাদের এই সুযোগটা থেকে বঞ্চিত করেন না। আমরা এই দেশের আর সেকেন্ড সিটিজেন হিসেবে থাকতে চাইতেছি না। ও হ্যাঁ, আরেকটা বিষয়টা হয়েছে, আমাদের দেশে বাইকের থেকে আমার মনে হয় প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা জেলায় যদি ধরি, বাইকের থেকে বাইকিং কমিউনিটি, বাইকিং গ্রুপের সংখ্যা কিন্তু বেশি। বাইকের গ্রুপের সংখ্যা বেশি। এদের কাজ কি? এদের কাজ হইলো গিয়া শীতকালে রসের ট্যুর, আর নর্মাল টাইমে খিচুড়ির ট্যুর, এই ঘোরাঘুরি, পারাপারি, তারপর র্যালি, এছাড়া আর কোনো ধরনের কাজে আমি তাদের কখনো দেখি না। এই যে প্রত্যেকটা সংগঠন, বিভিন্ন বিভিন্ন লোকজন তাদের দাবি দাবা বলতেছে। আমাদের বাইকিং কমিউনিটিটা কী করতেছে? বাইকিং কমিউনিটির লোকজন কী করতেছে? কোনো কিছুই করতেছে না, তারা হা করে তাকায় দেখতেছে। মানে ফ্লো যেদিকে যাবে, ঢেউ যেদিকে যাবে, তারা সেদিকেই হাঁটা দেবে। তাদের নিজস্ব কোনো মন্তব্য নাই, তাদের বক্তব্য দেওয়ার মতো শিরদাঁড়া নাই।
তারা চুপচাপ শুনতেছে, দেখতেছে। আমি আজ পর্যন্ত বাংলাদেশে মনে হয় অ্যাবাউট কত 50,000-এর উপরে বাইকিং গ্রুপ আছে। বাইকিং গ্রুপগুলোতে আমি আজ পর্যন্ত শুনি নাই যে এই দাবে দাওয়া আছে বা এইগুলো নিয়ে কথা বলা দরকার। তারা চুপচাপ আছে। ওই কয়েকদিন পর হয়তো বা দেখা গেছে দেশ ঠান্ডা হয়ে গেলে আবার শুরু হয়ে যাবে। সামনে তো শীত আসতেছে, ওই বসের সাথে রসের ট্যুর শুরু হয়ে যাবে, তারপর যে খিচুড়ি ট্যুর শুরু হয়ে যাবে, বিভিন্ন র্যালি হবে, স্টান্ট প্রোগ্রাম হবে, এই পর্যন্তই। এরপর বড় বড় কোম্পানিগুলো আছে, বাইক সেল করে যারা অফিসিয়াল কোম্পানিগুলো আছে, তারা কি করে ওই লাল নীল পানির পার্টি দিয়ে বেড়াবে। তারপরে যে গ্রাহকদের যারা তাদের কাস্টমার, তাদের নিয়ে বিরিয়ানি পার্টি করে বেড়াবে, প্যাকেটে প্যাকেটে বিরিয়ানি বিলাবে। বাট এই যে এখন যে সময়টা না, যে বিভিন্ন জিনিস কথা বলা দরকার, এইসব বিষয় নিয়ে বারবার কথা বলা দরকার, এইসব জিনিস নিয়ে সাধারণ মানুষের সাথে যারা সাধারণ বাইকার আছে, এসব জিনিস নিয়ে সাধারণ বাইকারদের সাথে কথা বলা দরকার বা একটা জনমত সৃষ্টি করা দরকার সাধারণ বাইকারদের। তারা এইসবের ভিতরে নেই। তাদের ওই যে খিচুড়ি পার্টি, রসের পার্টি, বিরিয়ানি পার্টি, লাল নীল পানির পার্টি, ওই পর্যন্তই। দিন শেষে কিন্তু এই বাংলাদেশে বাইক আমাদেরই চালাইতে হবে, তাই না? সুতরাং আমরা যদি আমাদের প্রাপ্যটা, আমাদের অধিকারটা এখনই বুঝে না নিতে পারি, তাহলে তো ভাই এই যে যা লাও সেই পদই থাকবো। তো আমাদের আর উন্নতি হবে না। ওই এক্সপ্রেসওয়েতেও উঠতে দিবে না, টানেলেও ঢুকতে দিবে না। নতুন কোনো রোড বানালে সবসময় টেনশনে থাকা লাগবে, আয় রে ভাই এটা কি উঠতে দিব না কে জানে, আল্লাহ জানে দিব কি দিব না। ভাই কথা বলেন, আওয়াজ ওঠান, এইরকম আর চুপচাপ থাকেন না সিদ্ধারাহীন লোকের মতো। সিদ্ধারা যে চিংড়ি মাছের তো সিদ্ধারা নাই। ওই তিরিং বিরিং করে লাফেন না, রসের ট্যুর, বসের সাথে রসের ট্যুর, খিচুড়ি পার্টি, খিচুড়ি র্যালি, লাল নীল পানির পার্টি, এগুলা বাদ দিয়ে কাজের যে জিনিস সেটাই আসেন। কথাগুলো শুনলে খারাপ শোনা যায়, বাট আপনার আমার কথায় তো ভাই, একজনের কথায় যদি এরকম হইতো, একজনের বক্তব্যে, একজনের আন্দোলনে যদি সব কিছু হইতো, তাহলে তো ভাই দেশটা আবার সেকেন্ড টাইম স্বাধীন হতো না, তাই না? এগুলো একটু চিন্তা ভাবনা করেন। এই আজাইরা পার্টি মার্টি না কইরা এগুলা নিয়ে আলোচনা করেন, যেসব অধিকার আছে সেগুলো নিয়ে আলোচনা করেন, এগুলো নিয়ে জনমত তৈরি করেন, যেটা কাজে লাগবে। আচ্ছা, অনেক জ্ঞানের কথা বলে ফেলছি, এখন ব্লগ শেষ করি। সো দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে সামনের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাও।